আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা তৃতীয় অধ্যায় বল নিয়ে আলোচনা করব। তাহলে বল এর আগের অধ্যায়ে আমরা গতি করে আছি, কোনো বস্তু গতিশীল হয় গতির পরিবর্তন সম্পর্কে আলোচনা করে আছি। সেই গতির পরিবর্তন কিভাবে হয়েছে সেই অধ্যায় আমরা কিভাবে গতির পরিবর্তনটা হয়েছে সেটা আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। মানে গতির পরিবর্তনটা, একটা বস্তু স্থির আছে, গতির পরিবর্তন এটাকে যদি গতিশীল করতে চাই, স্থির বস্তুকে গতিশীল করতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই বল প্রয়োগ করতে হবে। স্থির বস্তু, তোমরা একটা চিন্তা করে দেখো যে কোনো স্থির বস্তুকে যদি আমি গতিশীল করতে চাই, আগের অধ্যায়ে তো পড়ে আসলাম স্থির বস্তু গতিশীল হচ্ছিল না? তাহলে গতির পরিবর্তন হচ্ছিল কিনা? কেউ সমবেগে চলতেছিল কিনা? তাহলে এগুলো কেন ঘটতেছিল? কারণ ওই বস্তুতে বল প্রয়োগ করা হচ্ছিল। কি প্রয়োগ করা হচ্ছিল? বল প্রয়োগ করা হচ্ছিল, যার কারণে হচ্ছে কোনো স্থির বস্তু গতিশীল হয়েছে বা গতিশীল বস্তু কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে বা থেমে গেছে। তার মানে আমরা এখান থেকে একটা বলের সংজ্ঞা পেতে পারি। কি পেতে পারি? বলের সংজ্ঞা। তাহলে বলের সংজ্ঞা আমরা কি বলতে পারি? তাহলে কি বুঝলাম? কিছুক্ষণ আগেও বললাম যে বস্তু কি করতেছে? স্থির বস্তু গতিশীল করতেছে। স্থির বস্তু কি করতেছে? গতিশীল করতেছে। আবার গতিশীল বস্তুকে কি করতেছে? তার মানে এটা কে করতে পারে? এই কাজটা কে করতে পারে? বল। তাহলে মুখস্থ করা দরকার আছে। তার মানে বল কাকে বলে? আমরা যদি বাইরের দিকে চিন্তা করি, আসলেই তো একটা গাড়ি থামেছিল, তার গতিশীল করার জন্য কোনো না কোনো কিছু প্রয়োগ করা লাগছে, করতে হচ্ছে না? এই স্থির টেবিল, এখানে যদি আমি গতিশীল করতে চাই কি করতে হবে? ধাক্কাতে নিয়ে যাওয়া লাগবে, তাই নিয়ে যাওয়া লাগবে না? তার মানে এই যে ধাক্কা দাও, এটাকে কি বলা হয়? বল বলা হয়। তার মানে স্থির বস্তুকে কি করতেছি? গতিশীল করতেছি। আবার কোনো গতিশীল বস্তুকে কি করতেছি? আমরা বল প্রয়োগ করে থেমে দিচ্ছি। কি করে দিচ্ছি? থেমে দিচ্ছি। সেটাকে কি বলা হয়? তার মানে বল। তার মানে বলের সংজ্ঞা আমরা পাইলাম। বলের সংজ্ঞা কি করব? যা স্থির বস্তুকে কি করে? গতিশীল, এবং গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে কি বা বাধা দান করে কি করে? স্থির করে, তাকে কি বলবো? আমরা বল বলবো। তাকে কি বলবো? তাহলে বলটা লিখে ফেলো। যা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তু বস্তুকে বাধা দান করে স্থির করে, তাকে কি বলে? বল বলে। বলকে আমরা এর দ্বারা প্রকাশ করা হয়। বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এর দ্বারা। আমরা বলের সূত্র পরে পড়বো, আগে জানবো বল কাকে বলে, এটা আমরা শুধু শিখলাম। এরপরে আমাদের হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ করে যাব একটার পর। তাহলে বল বোঝা গেছে কি বল, মানে কোনটাকে বল বলা হয়। তার মানে কোনো বস্তুকে যদি আমরা গতিশীল করি বা গতির পরিবর্তন করি, গতি কি করি? পরিবর্তন যে বস্তুটা করায় সেটা হচ্ছে কি? বল। যেটা করায় সেটা হচ্ছে কি? বল। এখন বল সম্পর্কে আমাদের একটা ধারণা আসলো না? এরপরে স্টেপটা কি আছে দেখো তো। পরে কি আছে? জড়তার জড়তা। আচ্ছা, এই বলের উপর হচ্ছে নিউটনের 3টা সূত্র আছে। আইজ্যাক নিউটন কয়টা সূত্র আবিষ্কার করছে? 3টা সূত্র। তাহলে 3টা সূত্রে প্রথম সূত্র আমরা শিখব। কোন সূত্র শিখব? আগে প্রথম সূত্রটা শিখব। তাহলে একটু মনোযোগ দেই। তাহলে প্রথম সূত্র উনি বলছিল যে, আমরা এর ব্যাখ্যাটাও দিব, আগে ওনার সূত্রটাকে মনে করি। তাহলে সূত্রটা কি? উনি বলছে যে স্থির বস্তুকে যদি বাইরে থেকে বল না প্রয়োগ করা হয়, স্থির বস্তুকে যদি কি করা হয়? বাইরে থেকে বল না প্রয়োগ করা হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। এবং গতিশীল বস্তুকে যদি বল না প্রয়োগ করা হয়, গতিশীল বস্তুকে যদি কি না করা হয়? বল প্রয়োগ না করা হয়, তাহলে ওই গতিশীল বস্তু সর্বদা সমবেগে চলতে থাকবে। সমবেগে কি থাকবে? চলতে থাকবে। উনি তাই বলছিল যে বল যদি প্রয়োগ না করা হয়, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল কি বেগে চলবে? সমবেগে চলবে। তাহলে আমরা তো বুঝতেছি যে, এখন একটু ব্যাখ্যা শুনি। তাহলে ব্যাখ্যাটা আমরা বুঝতেছি যে প্রথম অংশ কি বলছিল? যে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। আচ্ছা, এই চেয়ারকে যদি আমি বল প্রয়োগ করে না সরাই, ওই কি সরবে? জীবনে কোনো বস্তু সরবে? তাহলে এটা তো বুঝতেছি, তার মানে ঠিক বলছিল। কি বলছিল? কিন্তু এই ফ্যানকে যদি বন্ধ করে দেই, ওই তো ঘুরন্ত
ঘোরা অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল? ঘোরা অবস্থায় ছিল না? তারপরেও তোমার বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কিনা? বন্ধ হচ্ছে কিনা? তাহলে বন্ধ হচ্ছে। আইজাক নিউটন তো বলছিল যে হচ্ছে গতিশীল বস্তু চিরকালই সমবেগে চলতে থাকবে, তাই বলছিল না? কিন্তু বন্ধ হচ্ছে কেন? তাই এই চিন্তা মাথায় কিভাবে আসতেছে যে বন্ধ হচ্ছে এই কারণে, কারণ এই যে এই বাতাসের বাধা যদি না থাকতো, আমরা মানে আগের অধ্যায়েও গ্যালিলিওর সূত্র পড়ার সময় যে বাতাসের বাধা না থাকলে হচ্ছে একটা যদি আমি কি ফেলতাম, একটা 1 কেজি ভরের লোহা আর একটা তুলাও ফেলতাম একসাথে, ওটা একসাথে ভূমিতে পড়তো, একসাথে কি করতো? ভূমিতে পড়তো। তার মানে কি এই বাতাসের বাধা পাচ্ছে, বাধার জন্য আস্তে আস্তে কি হচ্ছে? থেমে যাচ্ছে। বাতাসের বাধা পাচ্ছে, ঘর্ষণ, ওর মধ্যে বেরিং আছে। কি আছে? বেরিং আছে না? বেরিং প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে ঘর্ষণ খাচ্ছে না? এই ঘর্ষণ বলের কারণে ওই কি যাচ্ছে? থেমে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে সত্য যে ওর ঘর্ষণ বল যদি কাজ না করতো, কোনো ঘর্ষণ বলই যদি কাজ না করতো, কোনো ঘর্ষণ বলে যদি কি না করতো? কাজ না করতো, ওটা চিরকাল একবার ঘুরে ছাড়া দিলে ওটা চিরকালই ঘুরতো, ওটা আর কি করা লাগতো না, বুঝছেন? ঘুরান লাগতো না, ওই সমবেগে সারা জীবনে কি করতো? ঘুরতো। এটা নিউটনের প্রথম সূত্র। এটা নিউটনের কি সূত্র? প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রটা কি? তাহলে মনে রাখবো কিভাবে যে স্থির বস্তুকে যদি বল প্রয়োগ না করি, কি প্রয়োগ না করি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল কি থাকবে? স্থির থাকবে। এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে কি থাকবে? চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। যদি বল প্রয়োগ না করি, আগেই বলছে নিউটন কি বলছে? বল প্রয়োগ না করে, কিন্তু ওই যে ঘর্ষণ বল কাজ করতেছে ওই জন্য থেমে যায়। ওই জন্য কি যায়? থেমে যায়। তাহলে আমরা নিউটনের সূত্রটা লিখে ফেলি। নিউটনের সূত্র কি? এই তো বললাম, এখন পাওয়া মানে বস্তুকে যদি বল না প্রয়োগ করা হয় তাহলে সেটা স্থির থাকবে। স্থির বস্তুকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির থাকবে, আর যদি গতিশীল বস্তুকে ওটা চলতেই থাকবে, সমবেগে থাকবে। বল প্রয়োগ না করলে, কি প্রয়োগ না করলে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে কি থাকবে? চলতে থাকবে। এটা নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা নিউটনের প্রথম সূত্রটা লিখি। নিউটনের প্রথম সূত্র তাহলে কি? বল প্রয়োগ না করলে, কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে, আচ্ছা বল প্রয়োগ না করলে আমরা লিখবো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে গতিশীল বস্তু চিরকাল সমবেগে কি থাকবে? চলতেই থাকবে। এটা নিউটনের কি সূত্র? প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র বাইরের দিকে দেখলেই আমরা মনে করতে পারবো প্রথম সূত্র। আমরা ব্রেঞ্চ টেবিলে এগুলো নিয়ে চিন্তা করবো যে স্থির বস্তু একদম না সরায় তাহলে সরবে যায়, আর যদি হচ্ছে গতিশীল বস্তুকে যদি না থামায় তাহলে সেটা কি হবে না? থামবে না চিরকাল, বাধা প্রয়োগ না করলে। এখন আমরা এরপর আছে জড়তা। তারপরে কি আছে? জড়তা। জড়তা ভালো করে করবো। জড়তাটা কি? আমরা আচ্ছা, জড়তা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চায়। স্থির বস্তু কি? স্থির আছে, চিরকাল ওইরকমই থাকতে চায়। আর গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চায়। কিভাবে বুঝলাম গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চায়? ওই ফ্যানকে যদি বন্ধ করি সাথে সাথে বন্ধ হয়? থেমে যায়। ঘুরতে 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 যখন বল বাতাসে বাধা দানকারী বল ঘর্ষণ বলের জন্য আস্তে 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 থামে। যদি না থামতো তাহলে ওই ঘুরতেই রাখতো, তাই না? তাহলে আরেকটা সহজ উদাহরণ, যদি আমরা একটু ঘুরি, দৌড়তে ঘুরি দেখবো আমার শরীরও ঘোরারই ইচ্ছা থাকে, তাই থাকতে চায় না? তাহলে ওই মাথাও করে তাই ঘোরে নাকি? থামতে চায় না। আমিও ঘুরতে চাই, আমিও কি চাই? ঘুরতে চাই। তাহলে থামতে চাই কি? জোর করে থামায়, আস্তে আস্তে থামে রাখি, তাই জন্য থামে, তাই না? তাহলে মনে রাখতে হবে জড়তা মানে কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীলই থাকতে চায়। এই থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে জড়তা। সেটাই কি? জড়তা। তার মানে এটার সাথে মিল আছে না? এটার সাথে কি মিল আছে না? জড়তার নিউটনের প্রথম সূত্র।
তার মানে প্রশ্ন হয় যে নিউটনের প্রথম সূত্র থেকে কিভাবে জড়তা পাওয়া যায়, উদাহরণ পাওয়া যায়। ওটি বলছিল বল প্রয়োগ না করলে, কি বলছিল, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। তার মানে কি ইয়ে হচ্ছে জড়তাও তাই বলতেছে যে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চায়, কি থাকতে চায়, স্থিরই থাকতে চায়। আর গতিশীল বস্তু চিরকাল কি থাকতে চায়, গতিশীলই থাকতে চায়। তার মানে মিলে গেছে না? এই জন্য খ নাম্বার প্রশ্ন হয় যে হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে কিভাবে জড়তার সংজ্ঞা পাওয়া যায়, ব্যাখ্যা করো। তাহলে পারবো না, এটা গেল। আর হচ্ছে আমাদের হচ্ছে টিকেও থাকে যে জড়তার সংজ্ঞা কোন সূত্র থেকে পাওয়া যায়। তার মানে কোন সূত্র থেকে পাওয়া যাবে, নিউটনের প্রথম সূত্র থেকে। কোন সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে। তাহলে জড়তা কাকে বলবো আমরা, স্থির বস্তু চিরকাল, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল কি থাকতে চায়, গতিশীল থাকতে চায়, গতিশীল থাকতে চায়। তাহলে বস্তুর এই থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে, বস্তুর এই থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলে, জড়তা। জড়তার সমস্যা আছে। আচ্ছা, জড়তা দেখো এখানে বলছে স্থির বস্তুর ক্ষেত্রে একটা বলছে, গতিশীল বস্তুর ক্ষেত্রে একটা বলছে না। তার মানে জড়তা দুই প্রকার। জড়তা কয় প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। একটা কি জড়তা, গতি জড়তা। তার মানে এখানে বুঝতেই পারতেছি দুইটা ভাগে বিভক্ত এবং দেওয়া হচ্ছে, তাই আছে না? তার মানে এইটা তার মানে জড়তা কয় প্রকার, দুই প্রকার। একটা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। স্থিতি জড়তা আর একটা কি জড়তা, গতি জড়তা। তার মানে স্থিতি জড়তা আবার কাকে বলবে, তাহলে স্থির জড়তা কাকে বলবো, হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলা হয়, স্থিতি জড়তা বলা হয়। মানে স্থির থাকাকে স্থিতি জড়তা বলা হয়। আর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলা হবে, গতি জড়তা। লিখে ফেলো, আমি আর লিখলাম না। হ্যাঁ, জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা, একটা গতি জড়তা। স্থির জড়তা কাকে বলে সেটা তো বলেই দিলাম, এই যে এখানে অবজেক্ট লেখা আছে যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, এই শেষে টুক লাগাবা। এই থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলা হয়, স্থিতি জড়তা বলা হয়। গতি জড়তা, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, এই গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতি জড়তা বলে। আচ্ছা, এই স্থিতি জড়তা আর গতি জড়তার একটা উদাহরণ দেই। এইদিকে সবার মনোযোগ এদিকে দাও। স্থিতি জড়তা আর গতি জড়তার উদাহরণ আমরা একটু শিখবো। উদাহরণটা কি, ধরো আমরা একটা বাসে ওঠার ঘটনাকে বলি, যে বাসে আমরা যখন স্থির থাকি, বাস যখন কি থাকে, স্থির। হঠাৎ যখন বাস চালু হয় তখন আমরা কি করি, যদি আমরা দাঁড়িয়ে থাকি তাহলে কোথায়, কোন দিকে হেলে পড়ি, হঠাৎ যদি বাস চালু হয় তাহলে কোন দিকে হেলে পড়ি, সামনের দিকে না পিছন দিকে, সামনের দিকে। তাহলে আমরা যদি কি করি, তাহলে বাসে কখনোই তোমরা ওঠো নাই, বুঝছো? তাহলে বাসে ওঠো নাই তোমরা, তাহলে কি হয়, আমরা স্থির, বাস দাঁড়িয়ে আছে, তখন বাসে উঠি, বাসে এইদিকে মনোযোগ দাও, বাসের সাপেক্ষে আমাদের শরীরও কি থাকে, স্থির থাকে, তাই না? হঠাৎ বাস গতিশীল হলে কি হয়, আমাদের শরীরটা কি থাকতে চায়, আমরা বাস গতিশীল হয়ে গেছে কিন্তু আমাদের শরীর কি থাকতে চায়, স্থির থাকতে চায়। আমাদের শরীর কি থাকতে চাচ্ছে, স্থির থাকতে চাচ্ছে। ওই জন্য কি যাচ্ছে, আমার শরীর স্থির কিন্তু বাস কি হয়েছে, গতিশীল হয়ে গেছে। ওই জন্য আমরা কোন দিকে হেলে পড়বো, পিছন দিকে। তার মানে আমরা যদি বাসে স্থির থাকে এবং হচ্ছে স্থির বাসে আমরা উঠি, হঠাৎ যদি গতিশীল হয় তখন আমরা কোন দিকে হেলে পড়ি, পিছন দিকে। এটা কি জড়তার কারণে হলো, তার মানে স্থিতি জড়তার কারণে। কেন স্থিতি জড়তার কারণে, কারণ আমার শরীর স্থির থাকতে চাচ্ছে, কি থাকতে চাচ্ছে, স্থির থাকতে চাচ্ছে, তাই থাকতে চাচ্ছে না। এটা হচ্ছে স্থিতি জড়তার উদাহরণ, মনে থাকবে। এবার গতি জড়তা, আমরা বাস গতিশীল, বাস কি গতিশীল, হঠাৎ বাস কি চাপছে, ব্রেক চাপছে, কি চাপছে, ব্রেক চাপছে। এখন ব্রেক চাপলে আমরা কোন দিকে হেলে পড়বো, সামনের দিকে। কেন সামনের দিকে হেলে পড়বো, বাসের সাপেক্ষে আমিও গতিশীল ছিলাম, কি ছিলাম, গতিশীল ছিলাম, কারণ বাসও গতিশীল, আমিও গতিশীল। বাস থেমে গেছে কিন্তু আমার শরীর তো থামতে যাচ্ছে না, মানে আমার শরীরও কি থাকতে যাচ্ছে, গতিশীল থাকতে যাচ্ছে, তাই থাকতে যাচ্ছে না। তারা গতিশীল থাকার কারণে আমি কোন দিকে হেলে পড়ি, হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়ি বা সামনের দিকে হেলে পড়ি। এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। কোন জড়তার উদাহরণ, গতি জড়তার উদাহরণ, মনে থাকবে।
পরীক্ষায় আসে যে আমরা হচ্ছে বা টিকে আসে নিচের কোনটি গতি জড়তার উদাহরণ আর হচ্ছে কোনটি স্থিতি জড়তার উদাহরণ, পারবো না। আর যদি খ নাম্বারে আসে যে আমরা চলন্ত স্থির বাজে যখন হঠাৎ গতিশীল হয় তখন আমরা পিছন দিকে এবং হচ্ছে চলন্ত বাজে হঠাৎ ব্রেক কষলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি কেন, ব্যাখ্যা করো। তাহলে কি ব্যাখ্যা করতে হবে? স্থিতি জড়তা আর গতি জড়তা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। পারবো না? বোঝা গেছে জড়তার সমস্যা আছে? আচ্ছা, বল হচ্ছে মৌলিক বল কাকে বলবো আমরা? কোনগুলোকে মৌলিক বল বলবো? যে বল অন্য বলের উপর নির্ভরশীল না। এই বলের উপরই অন্য বল কি নির্ভরশীল, বা এই বলের উপর অন্য বল কি উঠেছে, গড়ে উঠেছে, সেই সকল বলকে কি বলা হয়? মৌলিক বল। সেই সকল বলকে কি বলা হয়? মৌলিক বল। এই পৃথিবীতে যত বল আছে সকল বল মৌলিক বলের উপর নির্ভর করে তৈরি হয়েছে। কি বলের উপর? তাহলে এই মৌলিক বল 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বল, 2 নাম্বার হচ্ছে মহাকর্ষ বল, 3 নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল, 4 নাম্বার হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে এই 4 ধরনের বলের উপর ভিত্তি করে আর যত সকল বল আছে সকল বল কি হয়েছে? তৈরি হয়েছে। বোঝা গেছে? তাহলে মৌলিক বল কয় ধরনের? 4 ধরনের। লিখে ফেলো, মৌলিক বল 4 ধরনের। আচ্ছা, আমরা একটু মিশাই একটু। আমরা মৌলিক বল কয় ধরনের শিখলাম? 4 ধরনের। কি কি বল? তাহলে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল বল, সবল নিউক্লিয় বল, তাই না? এখন একটু আমরা মহাকর্ষ বল কাকে বলে? আমরা এইটাও পড়েছি বিজ্ঞানে। মহাকর্ষ মানে কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর, আমরা একটু চিন্তা করি, প্রতিটি বস্তুর একটা নির্দিষ্ট ভর আছে না? যে কোনো বস্তু, সেটা ছোট হোক আর যাই হোক, বস্তু হলে তার কি আছে? ভর আছে। তাহলে এই যে বস্তু ভরের কারণে একে অপরের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। কি কাজ করে? আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকেই কি বলা হয়? মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল কাকে বলবো? এই পৃথিবীর বা এই মহাপৃথিবীর না, এই মহাবিশ্বের যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে কি? মহাকর্ষ বল। তাহলে আমরা লিখে ফেলি মহাকর্ষ বল কাকে বলে। মহাকর্ষ বল তাহলে বুঝছো কি মহাকর্ষ বল কি? তাহলে দেখো, এই মহাবিশ্বের যে কোনো বলছি যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, দুইটা বস্তুর মধ্যে কি আকর্ষণ। তাহলে যে কোনো দুইটা বস্তুর মধ্যে বলছি না, তার মানে কি দূরত্ব যে কোনো হতে পারে না? তার মানে এদের মানে দূরত্ব কি হতে পারে? অসীম হতে পারে। দূরত্ব কি হতে পারে? অসীম। তাহলে এই হচ্ছে মহাকর্ষ বল ঘটে কার মধ্যে? মানে এই মহাকর্ষ বলটা কোন দূরত্বের মধ্যে ঘটে? অসীম দূরত্বের মধ্যে। কি দূরত্বের মধ্যে? অসীম দূরত্বের মধ্যে ঘটতে পারে। এটাও লিখে রাখো, টিকে আসতে পারে। আচ্ছা, মহাকর্ষ বল সম্পর্কে আর কোনো হচ্ছে সমস্যা আছে মহাকর্ষ বল সম্পর্কে? এরপরে আমরা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল সম্পর্কে জানবো। কি সম্পর্কে? তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, তড়িৎ বা বিদ্যুৎ কাকে বলে সেটা আমরা হচ্ছে রসায়নে বা পদার্থে শিখবো। তার আগে আমরা কিছু শিখে আছি। এইটা আমরা জানি ইলেকট্রনের স্থানান্তরই হচ্ছে ইলেকট্রন আদান প্রদান যেখানে করা হয় সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেখানে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ। মানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুতের প্রবাহ। কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ হচ্ছে বিদ্যুতের প্রবাহ। তাহলে কিভাবে বুঝবো? আচ্ছা, একটা আমরা ব্যাখ্যা দিয়ে তারপরে তড়িৎ চুম্বকীয় বলটা বুঝাই। তাহলে ধরো আমরা কি করি, আমরা যদি আমাদের চিরুনি বা হচ্ছে রাবারের কোনো জিনিস আমরা মাথায় ঘুষি, তাহলে দেখবো ওটার মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। কিভাবে বিদ্যুৎ? আর বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় সেটা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে। কি ক্ষেত্র তৈরি করে? চুম্বক ক্ষেত্র। কিভাবে বুঝলাম? ওই আমরা যখন ঘুষে যখন একটা কাগজের টুকরাকে কাগজের টুকরাকে ধরবো, দেখবো কাগজের টুকরাকে কি করতেছে? আকর্ষণ করে নিচ্ছে, টেনে নিচ্ছে, তার কাছে কি করে নিচ্ছে? টেনে নিচ্ছে। কখনো দেখছে না কি পরীক্ষা করে? তাহলে আমরা যদি চুলে কি আমাদের রাবারের কলম অথবা চিরুনি দিয়ে ঘষার পর আমরা যদি কাগজের টুকরা করে নেই, কিসের টুকরা করে নেই? কাগজের টুকরা করে নেই, দেখবো কাগজের টুকরার উপর যখন আমরা ওই হচ্ছে রাবারের কলম বা হচ্ছে চিরুনিটা ধরবো, তখন দেখবো ওই কাগজগুলো রাবারের কলমে উঠে যাচ্ছে। রাবারের কিসে উঠে যাচ্ছে? কলমে উঠে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, আমরা এই বস্তুকে ফেলে দিলাম না? এই বস্তুকে কি করে দিলাম? এটা কিসের বলে পড়লো? তাই না? মাধ্যাকর্ষণ বলের কারণে তো পৃথিবী কেন্দ্রের দিকে গেল, তাই গেল না? আচ্ছা, এই যে মাধ্যাকর্ষণ বল,
দেখো তার মানে এই বলের এই যে চুম্বকীয় বলের শক্তি কতটুকু, আমি শক্তিটা ব্যাখ্যা করার জন্য ফেলে দিলাম। দেখো এটা পড়ে যাচ্ছিল, ওই কাগজের টুকরা ওই হচ্ছে মাধ্যাকর্ষণ বল অপেক্ষাও বৃহত্তর জন্য ওই কাগজের টুকরা ওই বল অপেক্ষা করেও কোন বলে আছে, তড়িৎচুম্বকীয় বলের কারণে আকর্ষিত হয়েছে। যদি তড়িৎচুম্বকীয় বল যদি ছোট বল হতো বা হচ্ছে অভিকর্ষ বল থেকে কম শক্তিশালী হতো, তাহলে ওই কাগজ থেকে কি তুলতে পারতো? কাগজকে যদি এখান থেকে ছেড়ে দেয় এমনিতেই পড়ে যাবে কি না? তাহলে আমরা সেই বল উপেক্ষা করে কাগজকে কি করতেছে, পৃথিবী মানে আমাদের হচ্ছে কোনো টেবিলের উপর থেকে কলমে চলে আসতেছে বা হচ্ছে কি করে আসতেছে, চলে আসতেছে। তার মানে আমি শক্তিশালী বোঝানোর জন্য বললাম মহাকর্ষ বলের থেকে প্রায় ট্রিলিয়ন গুণ হচ্ছে শক্তিশালী। বোঝা গেছে? প্রায় হচ্ছে 10⁻36 গুণ। কত গুণ? এত গুণ শক্তিশালী, এত গুণ কি শক্তিশালী। তাহলে মনে রাখবো, তাহলে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল কি বুঝলাম? তড়িৎচুম্বকীয় বল হচ্ছে বিদ্যুতের কারণে, আমরা জানি যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় তার পাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের কারণে যে হচ্ছে যে আকর্ষণ কাজ করে, যে বল সৃষ্টি হয়, সেই বলকেই বলবো আমরা তড়িৎচুম্বকীয় বল। তার মানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ। আর একটা বোঝা মানে আমরা যখন মাথার চুলে কলমটা কি করছিলাম বা হচ্ছে রাবারের কলম বা হচ্ছে আমরা রাবারের চিরুনি ঘুরছিলাম, তখন তাতে কি হয়েছিল? ইলেকট্রনের প্রবাহ হয়েছিল। কি হয়েছিল? ইলেকট্রনের প্রবাহ হয়েছিল। এই জন্য আমরা জানি ঘর্ষণ, মেঘে ঘর্ষণ খেলে বিদ্যুৎ চমকায়, শুনছি না বা বিদ্যুৎ চমকান দেখছি না। তাহলে এই যে মেঘে ঘর্ষণের ফলে ইলেকট্রনের কি হয়? মানে আদান প্রদান হয়, ইলেকট্রনের প্রবাহ হয়। মনে থাকবে। এরপরে কি আছে? দুর্বল নিউক্লিয় বল। কি বল? দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল নিউক্লিয় বল আবার তড়িৎচুম্বকীয় বলের থেকেও ট্রিলিয়ন গুণ কম। দুর্বল মানে তো বুঝতে তো কম, কিন্তু অভিকর্ষ থেকে কম না। অভিকর্ষ বলছি, মহাকর্ষ বলের থেকে কম না। মহাকর্ষ বলের থেকে কম না, মহাকর্ষ বলের থেকে বেশি। মহাকর্ষ বলের থেকে কি বেশি, কিন্তু হচ্ছে তড়িৎচুম্বকীয় বল থেকে কি ট্রিলিয়ন গুণ কম। এটা হচ্ছে আমাদের হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল আবার খুবই কম জায়গার মধ্যে কাজ করে, খুবই কম। এটা প্রায় হচ্ছে 10⁻18 মিটার। 18, তার মানে অনেক কম দূরত্বের মধ্যে কি করে? কাজ করে। এটা আবার মহাকর্ষ বল থেকে শক্তিশালী। কি বল থেকে শক্তিশালী? মহাকর্ষ বল থেকে শক্তিশালী, কিন্তু হচ্ছে তড়িৎচুম্বকীয় বল থেকে কি কম। এর মনে থাকবে। আর এত দূরত্বের মধ্যে কাজ করে, এত দূরত্বের মধ্যে কি করে? কাজ করে। তাহলে হচ্ছে আমরা দুর্বল নিউক্লিয় বল কাকে বলবো? তেজস্ক্রিয় মৌলকে ভাঙলে ওখান থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গমন হলে যে শক্তি পাওয়া যায় বা যে বল কাজ করে, সেই বলটাই হচ্ছে সেই বলটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সেই বলটাই কি বল? দুর্বল নিউক্লিয় বল। তার মানে হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে যখন বিটা রশ্মি নির্গমন করে বা ইলেকট্রন নির্গমন হয়, তখন যে বল কাজ করে, কাজ করে সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তাহলে লিখে হবে। আচ্ছা, তাহলে দুর্বল নিউক্লিয় বলে কোন সমস্যা আছে? দুর্বল নিউক্লিয় বল আমরা তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় পরমাণু থেকে যখন বিটা রশ্মি বা ইলেকট্রন নির্গমন হয়, সেই প্রক্রিয়া হচ্ছে কি আমরা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। কি বল? দুর্বল। আর দুর্বল নিউক্লিয় বল খুবই কম দূরত্বের মধ্যে, খুবই কম, অনেক কম। তাহলে 10⁻18 মিটার এই দূরত্বের মধ্যে কাজ করতে পারে, তাছাড়া এর বেশি হয়ে গেলে আর কি করতে পারে না? কাজ করতে পারে না। এরপর আমরা শিখবো হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল বলতেই কি বুঝি? সবল, শক্তিশালী। সবল মানে কি? শক্তিশালী। তার মানে পৃথিবীতে যত বল মানে মৌলিক বল 3 ধরনের এক পর্যন্ত শিখাচ্ছি, 4 ধরনের মৌলিক বল পাওয়া যায়। আমরা যত বল পাওয়া যায় তার থেকে সবথেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বল সবথেকে কি বল? শক্তিশালী বল। এটা তড়িৎচুম্বকীয় বল থেকে 100 গুণ বেশি শক্তিশালী। কত গুণ বেশি শক্তিশালী? 100 গুণ বেশি শক্তিশালী। আর হচ্ছে মহাকর্ষ বল থেকে প্রায় 10⁻41 গুণ বেশি। কত গুণ বেশি? 10⁻41 গুণ কি বেশি। এটা হচ্ছে মহাকর্ষ বল থেকে। আর হচ্ছে যদি আমরা কি বলি যে তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় 100 গুণ। কত গুণ? 100 গুণ বেশি শক্তিশালী। কিন্তু এটার দূরত্ব খুবই কম। কি? খুবই কম দূরত্ব। এর থেকে একটু দূরত্ব বেশি, কিন্তু
তারপরেও 10 টু দি পাওয়ার খুবই কম দূরত্বের মধ্যে কাজ করে। 10 টু দি পাওয়ার ইনভার্স 15 মিটার, 10 টু দি পাওয়ার ইনভার্স 15 মিটারের মধ্যে কাজ করে। তাই এই হচ্ছে সবল নিউক্লিয়ার বল কাকে বলবো? আমরা কিছু মানে এইটা পড়ে আছি যে পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন আর নিউট্রন। নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রন যে বলের কারণে তারা পরস্পরের সাথে যুক্ত থাকে, সেই বলটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। কি বল? সবল নিউক্লিয় বল। এরা অনেক শক্তিশালী মানে শক্তি দিয়ে ওখানে যুক্ত থাকে। কি থাকে? এই জন্য ওখানে অনেক শক্তি লাগে। কত লাগে? শক্তি উৎপন্ন হয়। মনে থাকবে? তাহলে সবল নিউক্লিয় বল কাকে বলবো? সবল নিউক্লিয় বল কাকে বলবো? যে আমরা কোনো পরমাণু নিউক্লিয়াসে যে ইলেকট্রন আর ইলেকট্রন বলতেছি, পরমাণুর কেন্দ্রে কে কে থাকে? নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর কি? প্রোটন আর নিউট্রন যে বলে তারা পরস্পরের সাথে কি থাকে? যুক্ত থাকে। সেই বলকে কি বলবো আমরা? সবল নিউক্লিয় বল। তার মানে সবল নিউক্লিয় বলটা লিখে ফেলো। আর সবল নিউক্লিয় বল সবথেকে শক্তিশালী বল। সবথেকে কি বল? শক্তিশালী বল।